হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মেটের প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের থার্ড সেমিস্টার রিভ্যালুয়েশনে যে 6 নম্বর স্কুল আছে বজবজ পিকে হাই স্কুল এইচএস এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে 4-এ আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে একটা রাশিমালা দেওয়া আছে, এই রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4-এর 1 x⁴ মাইনাস 7x² প্লাস 12। তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। 12কে ভেঙে 7 করতে হবে। আমরা জানি 3 4 12, 4 এবং 3 যোগ করলে 7 হয়, সেই জন্য x⁴ 7-এর জায়গাতে 4 প্লাস 3, এটা করতে গিয়ে পেলাম 12কে ভেঙে পেলাম x⁴ লিখছি মাইনাস 4-এর সাথে x², 3-এর সাথে x² গুণ করতে হবে। তাহলে মাইনাস 4x² মাইনাস এ প্লাস এ মাইনাস 3x² প্লাস 12। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নেব x², কমন নিলে থাকবে x² মাইনাস 4, আর পরের দুটো পদ থেকে কমন নেব 3, তাহলে থাকবে x² মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12, এখানে 4। তো x² মাইনাস 4 মাইনাস চিহ্নের ডান দিকেও আছে বাঁ দিকেও আছে, সেটা কমন নিলাম, কমন নিলে থাকছে x² মাইনাস 3। এখন এই পার্টটা আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। x² আর এটা 2 তার হোল স্কোয়ার দিলাম, আর এটা x² মাইনাস 3। তাহলে a² মাইনাস b² সূত্রে ভেঙে দিতে পারি আমরা। a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে ভেঙে লিখলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর x² মাইনাস 3 ওটা কোনো চেঞ্জ হবে না। এটা 4-এর 1 হয়ে গেল। এরপরে আছে 4-এর 2-তে গসাগু নির্ণয় করো, তারপরে আছে লসাগু করো। তাহলে গসাগুতে এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে। তাহলে লিখব প্রথম রাশি, আচ্ছা প্রথম রাশি এখানে দেওয়া আছে a² মাইনাস 1। তো a তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার লিখলাম, a এবং 1কে বি ভাবলে a² মাইনাস b², তাহলে সূত্র বলবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো। এরপর দ্বিতীয় রাশি, আচ্ছা দ্বিতীয় রাশিতে আছে a³ মাইনাস 1। তো এটা a³ আর এটা 1 কিউব লিখতে পারি। a³ মাইনাস b³ সূত্র, এখন a³ মাইনাস b³ সূত্র আমরা জানি a³ মাইনাস b³ সমান a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা আছে। তো এখানে একই রকমভাবে a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b² সমান a মাইনাস 1 ইন্টু a² প্লাস a প্লাস 1, এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশি সমান a² প্লাস a মাইনাস 2। 2কে ভেঙে 1 আনতে হবে বা 1 করতে হবে। তাহলে a² প্লাস 2 1কে 2 হয়, 2 মাইনাস 1 করলে 1 হবে, a মাইনাস 2 সমান a² প্লাস 2a প্লাস এ মাইনাস 1 এবং এগুণ করলে a মাইনাস 2। এখান থেকে a কমন নিলে a প্লাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে a প্লাস 2। তাহলে আসছে a প্লাস 2 কমন নিচ্ছি, তাহলে এখানে আসবে a মাইনাস 1।
এটা হয়ে গেল তিনখানা রাশি উৎপাদকে বিশ্লেষণ করা। এরপরে এখান থেকে লিখতে হবে গসাগু। অতএব নির্ণেয় গসাগু গসাগু লেখার ক্ষেত্রে সব রাশিতে যে উৎপাদকটি কমন আছে বা যে উৎপাদকগুলি কমন আছে তাদের গুণফল হবে a+1 a-1 a-1 a-1, তাহলে সব কটা রাশিমালাতে a-1 আছে, তাহলে এটাই উত্তর। এরপরে 4-এর 2-এর অথবা, তাহলে 4-এর 2-এর অথবাতে এখানে লসাগু করতে হবে। তো এখানেও 4খানা রাশিমালা দেওয়া আছে। প্রথম রাশি ab⁴ - 8ab, ab⁴ - 8ab এটা আছে। তো যদি ab কমন নিই, এটা b³ - 8ab, এখানে b³ 8 এর জায়গাতে 2 এর কিউব লিখতে পারি। তাহলে এটা হলো a³ - b³ সূত্র আগেই লিখেছি। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² সমান a ইন্টু b ইন্টু b-2 ইন্টু b² প্লাস 2b প্লাস 2 × 4, এটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় রাশি, আচ্ছা দ্বিতীয় রাশিতে আছে a² b⁴ প্লাস 8 a² b। তো a² দুটো পদেই আছে, b দুটো পদেই আছে, তাহলে a² b কমন নিলাম, এখানে থাকবে b³ প্লাস এখানে থাকবে কেবল 8 a² b। আচ্ছা b³ যেটা আছে b³ লিখলাম, 8 এই জায়গাতে 2³ লিখলাম, তাহলে এটা a³ প্লাস b³ এর সূত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b² সমান দুটো a একটা b, b+2 আছে, আর আছে b² মাইনাস 2b প্লাস 2 × 4, তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশিতে আছে ab⁴ মাইনাস 4ab²। তাহলে দেখতে পাচ্ছি দুটো পদেই a আছে এবং b² আছে। ab² যদি কমন নিই তাহলে এখানে কেবল b² থাকবে, আর এদিকে ab² কমন নিয়েছি তাহলে এখানে 4 থাকবে, সমান ab², এটা b² 2 4 আছে তাহলে 2 এর স্কোয়ার, তাহলে এখানে কি হবে a² - b² সূত্রে ভাঙতে হবে, এই b² আছে তাহলে a b ইন্টু b লিখলাম, আর এটা a² - b² সূত্রে ভাঙলে পাই a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এরপরে আমাকে লসাগু লিখতে হবে। তাহলে অতএব নির্ণেয় লসাগু, তাহলে লসাগু নির্ভুলভাবে লেখার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হলো প্রথম রাশি চোখ বুঝে যা আছে সব কিছু লিখে দিতে হবে, তারপরে রাশিগুলোতে দেখব যেটা যেটা লেখা হয়নি সেটা লিখব। তাহলে প্রথম রাশিতে আছে a b, a একটা b একটা, b-2 একটা আছে, আর b² প্লাস 2b প্লাস 4 আছে। এলাম দ্বিতীয় রাশিতে, এখানে দুটো a আছে, আমি একটা a লিখেছি তাহলে আর একটা a লিখব, b একটা আছে, একটা লিখেছি আর লিখব না, b+2 লেখা হয়নি লিখতে হবে, আর এই পার্টটা লেখা হয়নি b² মাইনাস 2b প্লাস 4। এবার এলাম তৃতীয় রাশিতে, একটা a
একটা এই লেখা হয়েছে, দুটো বি, এখানে একটা বি লেখা হয়েছে, আর একটা বি লিখতে হবে, ইন্টু বি দিলাম, ইন্টু বি প্লাস টু লেখা হয়েছে, বি মাইনাস টু এটাও লেখা হয়েছে, ব্যাস। তাহলে আর কিছু লিখতে বাকি নেই। তাহলে এটা এখানে না লিখে আমি এখানে লিখে দিই, ইন্টু বি। তো এ একটা, দুটো এ, বি দুটো, তাহলে এটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে বি প্লাস টু থাকবে, বি মাইনাস টু থাকবে, বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর থাকবে, আর বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর থাকবে। তাহলে এটা হলো লসাগুর উত্তর। সমাধান করতে হবে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। নিচে 1 এবং 7-এর লসাগু 7, এখানে নিচে 1 ধরবো, 14 এবং 1 এর লসাগু 14। 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে x প্লাস 1কে গুণ, তাহলে এটা হলো x প্লাস 1 প্লাস 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে xকে গুণ, তাহলে এটা হচ্ছে 7x। 14 দিয়ে 14কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3x মাইনাস 4কে গুণ, তাহলে এটা 3x মাইনাস 4 হবে। আর 1 দিয়ে 14কে ভাগ করলে 14 পাই, 14 দিয়ে 6কে গুণ, 6 7 42-এর 2, 4 4 ছক 24-এর 4, 4 ছক 24-এর 4 হাতে 2, 6কে 6, তাহলে এটা হচ্ছে 84। বাদিকে পাচ্ছি x এবং 7x, হয়ে গেল 8x প্লাস 1/7, এখানে 3x আছে, -4 প্লাস 84, তাহলে হয়ে গেল প্লাস 80/14। তাহলে বজ্রগুণ করতে হবে, তার আগে আমরা এই নিচেরটাকে কেটে ছোট করে দিই, 7 একে 7, 7 দুগুণে 14, 2 দিয়ে 8x প্লাস 1কে গুণ, 1 দিয়ে 3x প্লাস 80কে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16x প্লাস 2 1কে 2 সমান 3x প্লাস 80, তাহলে এটা হলো 16x, 3x বাদিকে লিখলে মাইনাস 3x সমান 80, 2 সমান চিহ্ন ডান দিকে লিখলে -2, বা 16 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে 13x হয়ে গেল, সমান 80 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 78 হয়ে গেল, বা x সমান 78/13, 6, তাহলে 6, x এর মান 6, অতএব নির্ণেয় সমাধান x is equal to 6। x প্লাস y সমান 2 আছে, 1/x প্লাস 1/y সমান 2, তাহলে x কিউব প্লাস y কিউব এর মান বের করতে হবে। এটা 5-এর 2, এখানে আছে x প্লাস y, এটা 2, 1/x প্লাস 1/y, এটার মান দেওয়া আছে 2। তো এখান থেকে আমি x y এর মান বের করার চেষ্টা করছি। x আর y এর লসাগু xy, এখন x দিয়ে ভাগ করলে y থাকছে, y এর সাথে 1 এর গুণ y, y দিয়ে ভাগ করলে x থাকছে, তাহলে x এর সাথে 1 এর গুণ, এটা সমান 2। এখন y প্লাস x মানে x প্লাস y, এটার মান 2 আছে, 2/xy সমান 2, বা 2xy সমান 2, বা xy সমান 2/2, এটা সমান 1, xy এর মান 1 বেরিয়েছে। এখন আমাকে x কিউব প্লাস y কিউবের মান বের করতে হবে। x কিউব প্লাস y কিউব
এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান এক্স প্লাস ওয়াই এর মান 2 আছে, 2 বসিয়ে দিলাম, এক্স ওয়াই এর মান 1 আছে, 1 বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই এর মান 2 আছে, 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে লিখব যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 2 ও এক্স ওয়াই সমান 1, তাহলে এটা 8 হলো, 3 দুগুণে 6, আর এটা ইজ ইকুয়াল টু 2। গুণফল নির্ণয় করো। এই রাশিমালাটিকে এই রাশিমালা দিয়ে গুণ করতে হবে। তো আমরা পাশাপাশি রেখেও গুণ করতে পারি, আবার ওপর নিচে রেখেও গুণ করতে পারি। তো এখানে আমি পাশাপাশি রেখে গুণটা করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা আছে। একে গুণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে। তো প্রথমে এক্স দিয়ে সব কটাকে গুণ, সব কটা পদকে, ওয়াই দিয়ে সব কটা পদকে গুণ, আর জেড দিয়ে সব কটা পদকে গুণ। প্রথমে এক্স দিয়ে গুণ করব। তাহলে এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব, এটা এক্স ওয়াই স্কোয়ার, এটা জেড স্কোয়ার এক্স, এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড, আর এখানে এক্স দিয়ে গুণ করলে জেড এক্স স্কোয়ার। এরপরে ওয়াই দিয়ে গুণ করব, প্লাস তাহলে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, ওয়াই আর এখানে জেড স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই জেড স্কোয়ার ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড, কারণ ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করছি, আর এখানে মাইনাস এক্স ওয়াই জেড, এরপরে জেড দিয়ে গুণ করব, প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এর সাথে জেড হলে মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স। তাহলে এই গুণ করা হয়ে গেল। তাহলে এবার পরপর খুঁজে খুঁজে লিখতে হবে যে এর মধ্যে কী কী আছে। প্রথমে এক্স কিউবকে ধরি, এক্স কিউব কেবল একটাই আছে, তাহলে লিখে নিলাম এক্স কিউব, এক্স ওয়াই জেড প্লাস এখানে মাইনাস এক্স ওয়াই জেড, না এক্স ওয়াই জেড এখানে নিশ্চয়ই ভুল করেছি, এখানে এক্স ওয়াই না, এটা এক্স ওয়াই জেড নয়, এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা আছে, প্লাস এখানে আছে মাইনাস, তাহলে এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, জেড স্কোয়ার এক্স প্লাস আছে জেড স্কোয়ার এক্স, এখানে জেড স্কোয়ার এক্স মাইনাস, তাহলে এর সাথে এটা কেটে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই ঠিক পরপর দেখতে দেখতে যেতে হবে, এখানে আছে, এটা সেম কেটে দিলাম, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তিনখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে মাইনাস 3xy জেড, তারপরে এটা হয়ে গেল এক্স না জেড এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস জেড এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে দিলাম, এরপরে প্লাস ওয়াই কিউব কোথাও নেই, প্লাস ওয়াই কিউব লিখলাম, তারপরে প্লাস ওয়াই জেড স্কোয়ার, এটা মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এ ওয়াই জেড স্কোয়ার কেটে দিলাম, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এখানে প্লাস ওয়াই স্কোয়ার জেড কেটে দিলাম, মাইনাস এক্স ওয়াই জেড লিখেছি, প্লাস জেড কিউব, তারপরে মাইনাস এক্স ওয়াই জেড লেখা হয়েছে, তাহলে মোট এই এলো, তাহলে এ কিউব মানে এক্স কিউব প্লাস
ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তাহলে এরপরে সরল করতে হবে এটা। এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, লসাগু লিখলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হলো। এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, এক্স প্লাস ওয়ান থাকছে, এর সাথে একের গুণ এক্স প্লাস ওয়ান, প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এটা কাটছে, এক্স মাইনাস ওয়ান থাকছে, এর সাথে একের গুণ এক্স মাইনাস ওয়ান। এক্স আর এক্স 2x হলো, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভেঙে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানের লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা দিয়ে ভাগ করলে এটা কাটছে, এর সাথে এর গুণ 2x দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x কিউব প্লাস 2x প্লাস দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কাটছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে 2x গুণ, তাহলে 2x কিউব মাইনাস 2x প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। 2x কেটে দেবো, 2x কিউব হয়ে গেল 4x কিউব, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখতে পারি এক্স স্কোয়ার তা হোল স্কোয়ার এক স্কোয়ার প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এখানে হচ্ছে 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান এর লসাগু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এটা লসাগু। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, থাকছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, এর সাথে 4x কিউবের গুণ 4x কিউব এবং এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব এবং 1 4x কিউব হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান থাকছে, এটা দিয়ে 4x কি গুণ 4x কিউবকে গুণ, তাহলে 4x কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব এবং 1, তাহলে 4x কিউব সমান এটা কেটে যাচ্ছে আলাদা চিহ্ন বলে, 4 এবং 4 হয়ে গেল 8x টু দি পাওয়ার 7 এবং নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে a সমান এক্স টু দি পাওয়ার 4 আর b সমান 1, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারি। তাহলে 8x টু দি পাওয়ার 7 আর নিচে 4 দুগুণ 8 x টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে এর সরলতম মান। আটশো 30কে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশে 30%, অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি। সমীকরণ গঠন করে সমাধান করো।
তাহলে একটি অংশকে আমরা যদি এক্স ধরি, অপর অংশ হবে 830 মাইনাস এক্স। আর একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, অর্থাৎ যে অংশটা এক্স ধরছি সেটা বড় অংশ এবং 830 মাইনাস এক্স সেটা হচ্ছে ছোট অংশ। তো এখানে লিখে নেব যে মনে করি একটি অংশ এক্স ও অপর অংশ -830 মাইনাস এক্স, কমা দিয়ে লিখবো এখানে এক্সটা বড় আর 830 মাইনাস এক্স এটা ছোট। এরপরে বলা আছে একটি অংশের 30%, একটি অংশের 30%, তাহলে এক্সের 30% বের করে নেব। এক্স এর 30% সমান এক্স ইন্টু 30/100 সমান 30x/100। অপর অংশের 40% সমান 830 মাইনাস এক্স তার 40/100 সমান 40 ইন্টু 830 মাইনাস এক্স বাই 100, এটা পেলাম। এখন এই অংশটা এই সংখ্যাটা এর চেয়ে 4 বেশি, তাহলে দিস মাইনাস দিস সমান 4 লিখতে পারবো। লিখব প্রশ্নানুসারে 30x/100 মাইনাস 40 ইন্টু 830 মাইনাস এক্স বাই 100, এটা সমান 4। এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। তো দুই জায়গাতে 100 আছে, 100 লসাগু, এখানে 100 দিয়ে 100 করলে 1 পাই, 1 দিয়ে 30x কি গুণ, এটা হবে 30x মাইনাস 100 দিয়ে 100কে বার করলে 1 পাই, 1 দিয়ে এটাকে গুণ, তাহলে এই অবস্থাতেই গুণ হবে। এখানে 40 এবং 830 গুণ করতে হবে, বা শূন্যটা দিলাম না, 4 দিয়ে গুণ করছি, পরে শূন্য দুটো বসিয়ে দেবো। 3 4 12, 2 হাতে 1, 4 8 32, 33, তাহলে এটা হলো 3 3 2, আর এই শূন্য আর এই শূন্য, মাইনাসে প্লাস 40x সমান 4, তাহলে 30x প্লাস 40x এটা পেলাম 70x মাইনাস 3 3 2 0 0 বাই 100 সমান 4, বা বজ্রগুণ করলে পাই 70x মাইনাস 3 3 2 0 0 সমান 4, এবং 100 গুণ করলে 400 হলো। তাহলে 70x সমান 400, তার সাথে 3 3 2 0 0 যোগ করছি, বা 70x সমান এটা 33,200, আর এখানে 400, তাহলে 33,600, বা x সমান 3 3 6 0 0 তাকে 70 দিয়ে ভাগ, তাহলে 3 3 6কে 7 দিয়ে ভাগ করে দেখি, 4 7 28, 8 আর এখানে 5 দিলে 13, 7 8 56, তাহলে 48 হলো। 0 0 কেটে দিলাম, এটা কাটলে 48, এই শূন্যটা এখানে 480, তাহলে একটি অংশ বেরিয়েছে 480, আর অপর অংশ তাহলে এটা সমান 480
আর অপর অংশটি ছিল 830 মাইনাস এক্স সমান 830 মাইনাস 480 সমান 350। তো এখানে 830কে এমন দুটি অংশে ভাগ করো যেন। আচ্ছা, তাহলে অতএব একটি অংশ 480 ও অপর অংশ 350। রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয়কে 3 গুণ। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যার চেয়ে 36 কম। রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ বলা আছে, সুতরাং একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক হবে 3x। তো লিখব, মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x ও দশক স্থানীয় অঙ্ক x। অতএব সংখ্যাটি এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10, তাহলে এটা হচ্ছে x প্লাস 3 × 10 = 30, x প্লাস 30x, এটা হলো সংখ্যাটা। আর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে সংখ্যাটা কি আসে দেখি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক জায়গা বদল করবে। স্থান বিনিময় করার মানে হলো জায়গা বদল করবে। তাহলে এর সঙ্গে 1 গুণ, আর এই যে x, এখানে x বসাবো, এর সাথে 10 গুণ। তাহলে কি করলো, এককের অঙ্কের জায়গাতে দশকের অঙ্ক এলো, দশকের অঙ্কের জায়গাতে এই এককের অঙ্ক এলো, সমান 3x প্লাস 10x। তাহলে এখন যে সংখ্যাটা পাওয়া গেল, এটা যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা চেয়ে 36 কম। তাহলে এই যে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে এই সংখ্যাটা এর থেকে 36 কম, এটা বেশি, এটা কম, এর থেকে এটা বিয়োগ করলে 36 হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্ন অনুসারে এই আগের সংখ্যাটা অর্থাৎ x প্লাস 30x, তার থেকে এখন পাওয়া সংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ 3x প্লাস 10x, তাহলে এটা সমান 36 হওয়ার কথা। তো এখানে 31x মাইনাস 13, তাহলে 13x সমান 36। 31 থেকে 13 বিয়োগ করতে হবে, 8 1, তাহলে 18x সমান 36 বা x সমান 36/18 সমান 2, তাহলে 2 পেলাম। অতএব সংখ্যাটি x এর মান পেয়েছি 2, তাহলে সংখ্যাটি ছিল কিন্তু এটা, সংখ্যাটি এই ছিল, x প্লাস 30x ছিল। অতএব সংখ্যাটি হলো x প্লাস 30x
সমান এক্সের জায়গাতে 2 বসাবো, 2 প্লাস 30 ইন্টু 2 সমান 2 প্লাস 60 সমান 62। তাহলে সংখ্যাটি হলো 62। এখানে 7 দাগে আছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে আঁকো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। এটা কিন্তু এই দুটো অঙ্কই 182 পৃষ্ঠার অঙ্ক। এটা 10-এর দাগ আর এটা 6-এর দাগ। এখানে এই 10-এর দাগের অঙ্কটা দিয়েছে আর এই 6-এর দাগের অঙ্কটা দিয়েছে। তো এই দুটো অঙ্কের জন্য তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে ভিডিও, টেক্সট বুক সলিউশনের যে ভিডিও, তার প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই প্লেলিস্ট ধরে তোমরা খুঁজলে এই 182 পৃষ্ঠায় অঙ্কগুলো পেয়ে যাবে। তোমরা এই দুটো অঙ্ক কিন্তু এই ভিডিও থেকেই দেখবে। তো আমি এখানে আলাদা করে করাচ্ছি না, করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তারপরে আছে দেখো, তারপরে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা পাবে 195 পৃষ্ঠা, আর এটা 195 পৃষ্ঠা 11 নম্বর উপপাদ্য। এই যে এটা 11 নম্বর উপপাদ্য, 195 পৃষ্ঠা। তো এটাও বইতে করা আছে, সুতরাং এটা আমি করাচ্ছি না, এটা তোমার বই থেকে করবে। আর তারপরে আছে প্রমাণ করো কোন ত্রিভুজের কোন পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এটা 155 পৃষ্ঠা 10 নম্বর উপপাদ্যতে এটা আছে। এই যে এই উপপাদ্য নম্বর 10, তোমরা এটাও বই থেকে করবে, কারণ বই তো অলরেডি করা আছে। তারপর আছে প্রমাণ করো যে কোনো একটি বাহুকে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা 145 পৃষ্ঠা 7 নম্বর 145 পৃষ্ঠা উপপাদ্য নম্বর 7। এখানে উপপাদ্য নম্বর 7 এখানে এটা করা আছে, সুতরাং এটাও এখান থেকে করে নিও। আর এখানে প্রমাণ করো একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরল রেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্ব দৈর্ঘ্য ক্ষুদ্রতম। এটা পাবে 206 পৃষ্ঠা 13 নম্বর উপপাদ্যটা, 206 পৃষ্ঠা। এই যে এখানে 13 নম্বর উপপাদ্য দেওয়া আছে, তো এটাও এখান থেকে করে নেবে। নেক্সট আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো একটি প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। আর একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:1:1 হলে ত্রিভুজটির প্রকৃতি কীরূপ হবে। তাহলে এটা আমি এক দাগটা করব, 9-এর 1। তাহলে এখানে একটা প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। এটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এ বি সি ত্রিভুজ, এই ভূমিকে উভয় দিকে বাড়িয়ে দিলাম। এখন এ বি সি, এটা ডি, এটা ই, তাহলে এই দুটো কোণ পরপর সমান সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখব প্রামাণ্য হিসাবে, না সেটা লিখব প্রদত্ত। তাহলে প্রথম হেডিং দেব প্রদত্ত। তাহলে দেওয়া আছে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ
যার এবি সমান এসি, এটা দেওয়া আছে। তারপরে বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো। এর ফলে এবিডি ও এসি কোণ উৎপন্ন হলো, এসি বহিস্থ কোণ উৎপন্ন হলো। এসি বহিস্থ কোণ উৎপন্ন হলো। প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে, কোণ এবিডি সমান কোণ এসিই, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, এখানে কোনো অঙ্কন করার দরকার নেই, সেই জন্য অঙ্কন লিখব না, এখানে ডাইরেক্ট প্রমাণ লিখব। তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরপর সমান, তাহলে এই কোণটার এই কোণটা পরপর সমান হবে। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, অতএব কোণ এবিসি অর্থাৎ এই কোণটা সমান কোণ এসিবি অর্থাৎ এই কোণটা। আচ্ছা, আবার এই পুরোটা এটা সরল কোণ, এই পুরোটার মান 180 ডিগ্রি, এদিকটাও সরল কোণ, এই পুরোটার মান 180 ডিগ্রি, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। আবার কোণ ডিবিসি সমান কোণ, এর নাম ইসিবি, কারণ প্রত্যেকের মান 180 ডিগ্রি করে। তাহলে এর মধ্যে আছে এই কোণটা এস এবিডি, এই সাইডে আছে এবিডি, অতএব কোণ এবিডি প্লাস কোণ এবিসি সমান ডান দিকে এই দুটো কোণে আছে এসিই প্লাস এসিবি, এটা আছে। তাহলে এখানে এবিসি আর এসিবি পরপর সমান, তাহলে এসিবির জায়গাতে এবিসি বসাতে পারি, অতএব কোণ এবিডি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিই প্লাস এসিবির জায়গাতে অর্থাৎ এই কোণের জায়গাতে আমরা এটা বসাতে পারি, কারণ এই দুটো কোণ পরপর সমান। কোণ এ বিসি, এবিসি এবিসি দুদিক দিয়ে কেটে দিলাম, অতএব কোণ এবিডি সমান কোণ এসিই। তাহলে এটা প্রমাণ করার ছিল, এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা 9-এর 1 হয়ে গেল। এরপরে 9-এর 2, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত এই হলে ত্রিভুজটির প্রকৃতি কিরূপ। তাহলে 2:1:1 দেওয়া আছে, তো কোণগুলো আমরা 2x 1x এবং 1x ধরে নিতে পারি। মনে করি ত্রিভুজটির কোণ তিনটি কোণ তিনটি 2x ডিগ্রি, x ডিগ্রি ও x ডিগ্রি। আবার তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে লিখব প্রশ্নানুসারে
2x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস x ডিগ্রি এটা সমান 180 ডিগ্রি, বা 2 আর 1 1 2, 2 2 4। 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 4, তাহলে এটা সমান 45 ডিগ্রি। তাহলে অতএব 2x ডিগ্রি সমান 2 ইন্টু 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ তিনটির মান, অতএব কোণ তিনটির মান 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ 90 ডিগ্রি, তাই এটা সমকোণী ত্রিভুজ, এবং দুটি কোণের মান সমান, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি সমকোণী, কারণ 90 ডিগ্রি করে আছে। সমদ্বিবাহু কারণ 45 ডিগ্রি করে দুটো কোণ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, যার কোণ এবিসি সমান 45 ডিগ্রি, কোণ বিএসি সমান 30 ডিগ্রি, বিসি সমান 6 সেন্টিমিটার, 30 ডিগ্রি কোণের বিপরীত 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো প্রথমে 45 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে, আর 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু 6 সেন্টিমিটার বলা আছে। তো বাঁদিকে আঁকবো 45 ডিগ্রি কোণ, এবং ডান দিকে এর সমান্তরাল করে সরলরেখা আঁকার পরে 30 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো প্রথমে এখানে যে কোনো মাপের একটা, ঠিক আছে, এখানে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এটা 6 সেন্টিমিটার, এটার নাম বিসি। এখন এখানে 6 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরলরেখা নিয়ে নেব। তারপরে এখানে 45 ডিগ্রি কোণ আঁকবো। এখানে নাম দিলাম বি, এখানে দিলাম এক্স। তো এখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি কোণ, এটা ওয়াই এক্স, এটা ওয়াই। এরপরে 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। এরপর এই যে বাহু পেলাম, এটা এই কোণটা 45 ডিগ্রি, এর সমান্তরাল আচ্ছা, এখানে 6 সেন্টিমিটার মাপটা আগে নিয়ে নিই। 6 সেন্টিমিটার মাপ নিয়ে এই বিসি অংশ কেটে নিলাম। এটাই সি বিন্দুতে এর সমান্তরাল করে একটা সরল রেখা আঁকতে হবে। তো এই যে মাপটা আছে, বৃত্তচাপ ওইভাবে নিয়ে নিলাম, আর এখান থেকে 45 ডিগ্রি মাপটা নিলাম, নিয়ে এখানে কোণটা এঁকে দিলাম। তাহলে এটা হলো অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সমান মাপে রাখছি। তাহলে এই সরল রেখা আর এই সরল রেখা পরপর সমান্তরাল হবে।
তো বিসি আর এটা ওয়াই, এখানে জেড নাম দিলাম, এখানে ডাব্লিউ নাম দিলাম। এবার আরেকটা কোণের মান বলা আছে এখানে 30 ডিগ্রি কোণ, তাহলে 30 ডিগ্রি কোণ আমি এখানে এঁকে দেবো, যাতে করে একে ছেদ করবে। এখানে 30 ডিগ্রি কোণ আঁকলে, এর পাশে 30 ডিগ্রি কোণ আঁকলে এখানে যেখানে ছেদ করবে সেই কোণটাও 30 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু এটা আর এটা সমান্তরাল, আর এই দুটো হবে একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে এই বাহুটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার দরকার। মোটামুটি এই পর্যন্ত দিলাম, আর এখানে নাম দিলাম জেড। এরপর এখানে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, তো আগে 60 ডিগ্রি কোণ এঁকে নিয়ে তাকে সমদ্বিখণ্ডিত করব। এখান থেকে এটা 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করলে আচ্ছা, তাহলে এই বিন্দু যোগ করতে হবে। এর সাথে ছেদ করলো না, তো এই বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিই। তাহলে এখানে জেড দিলাম, এখানে ভি দিলাম, আর যেখানে ছেদ করেছে এটা নাম দিলাম এ নাম দিলাম। তাহলে এই যে ত্রিভুজটা পেয়েছি, এর এই বাহুটা 6 সেন্টিমিটার, এই কোণটা 45 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এই কোণটাও এটাও কিন্তু 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা আঁকা কমপ্লিট হলো। তাহলে এখানে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে ABC ত্রিভুজ অঙ্কন করা হলো। একটি সরলরেখা AB এর বহিস্থ বিন্দু, একটি সরলরেখা AB এর বহিস্থ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবে যারা AB এর সমান্তরাল? আমরা একটা আঁকতে পারবো, জ্যামিতিক চিত্র এঁকে উত্তর দাও। তাহলে এখানে একটি মাত্র আঁকা যাবে, একটি। তাহলে ওই সি বিন্দু দিয়ে AB এর সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে। এটা 10-এর 2। তো যে কোনো একটা সরলরেখা নিয়ে নিলাম, মনে করলাম এটা একটা সরলরেখা, এটা ইজ AB। বহিস্থ বিন্দু একটা সি, এখানে একটা সি বিন্দু। এখন সি বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তার জন্য কি করব? তার জন্য এ বিন্দুর সাথে সি বিন্দুটা যুক্ত করতে হবে। তারপরে এই যে কোণটা তৈরি হলো, এর সমান মাপের কোণ একটা সি বিন্দুতে আঁকবো, এবং যেদিকে এসি এর যেদিকে এই কোণটা আছে তার উল্টো দিকে আঁকবো, অর্থাৎ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, না এটা হচ্ছে একান্তর কোণ আঁকছি, একান্তর কোণ আঁকছি। তাহলে এইখান থেকে এই মাপটা নিয়ে এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি যেখানে পরপরকে ছেদ করেছে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটা কিন্তু এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা। তো এটা XY নাম দিলাম। তাহলে এখানে এবি সমান্তরাল XY, সি বিন্দু দিয়ে একটি মাত্র এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা সম্ভব।
নেক্সট আছে 12-1, নিচের তথ্যগুলি থেকে পাইচিত্র অঙ্কন করো। এটা তোমাদের বইতেই পেয়ে যাবে। এটা 25 আর 26 পৃষ্ঠা মিলে আছে অঙ্কটা, 25 আর 26 পৃষ্ঠা মিলে। এখানে এই পাইচিত্রটা আঁকা, এটা ছিল 50, 30 আর 20। অর্থাৎ এখানে 50, 30, 20 এই মানগুলো দেওয়া আছে। এই মানগুলো ব্যবহার করে এখানে এখানে কেন্দ্রীয় কোণ বের করা হয়েছে, ভগ্নাংশ বের করা হয়েছে। এরকম ছক তৈরি করতে হবে, করে পাইচিত্রটা আঁকতে হবে। পাইচিত্রটা আঁকা নেই, তো এই ছক দেখে দেখে আমি পাইচিত্রটা এঁকে দিচ্ছি। 180 ডিগ্রি, 108 ডিগ্রি আর 72 ডিগ্রি, এই তিনটে কোণ আঁকতে হবে। তাহলে পাইচিত্র আঁকার জন্য চাঁদা যত বড় মাপের হয়, ঠিক এত বড় মাপের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো তার জন্য প্রথমে একটা কেন্দ্র নিলাম, কেন্দ্রটা এখানে নিলে হবে না, কেন্দ্রটা নিলাম মোটামুটি এরকম জায়গায়। তাহলে এই কেন্দ্রের সাথে কেন্দ্র মিলিয়ে বসাবো, মিলিয়ে দুই দিক, একটা এই দিক আর একটা এই দিক, দুটো বিন্দু দিলাম। দুটো বিন্দু দিয়ে উপরের অর্ধেকটা এঁকে নিলাম। এরপর কেন্দ্রের সাথে কেন্দ্র মেলাবো, এই বিন্দুর সাথে এটা, এই বিন্দুর সাথে এটা বসিয়ে নিচের অর্ধেকটাও এঁকে ফেললাম। এখন যে কোণগুলো আছে এখানে দেখো, এখানে আছে 180 ডিগ্রি, 108 ডিগ্রি আর 72 ডিগ্রি। তো এখানে তিনখানা কোণ আঁকতে হবে। তাহলে এখান থেকে বৃত্তের যে কোনো একটা পরিধির যে কোনো বিন্দু এখানে যুক্ত করে দিলাম। তো প্রথম কোণটা আছে 180 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে যদি এই সরলরেখাটিকে এদিকে, এতে চাঁদার দরকার হবে না, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এরপরে আছে 108 আর 72। তাহলে এই যে নিচের সেকশনটা আছে, এখানে 108 ডিগ্রি কোণ আঁকবো। তার জন্য কেন্দ্রের সাথে কেন্দ্র মেলাবো, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। তো এখান থেকে আমি আঁকতে চাইছি 108 ডিগ্রি কোণ। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এখানে 110 আছে। তাহলে 108 হবে, 100-র পরে ছোট 8 ঘর, এই পর্যন্ত। তাহলে এটা যোগ করে দিলাম। তো এটা হলো 180 ডিগ্রি, আর এটা হলো 108 ডিগ্রি, আর এটা হলো 72 ডিগ্রি। এই যে 180 ডিগ্রিটা আছে, এটা আছে ক্রিকেট খেলার জন্য। এখানে দেখো ক্রিকেট খেলা সবচেয়ে বেশি, ফুটবল, তারপরে ব্যাডমিন্টন। তাহলে 180 ডিগ্রি এটা হচ্ছে ক্রিকেটের জন্য। আর 108 আছে, এটা ফুটবলের জন্য। আর 72 ডিগ্রি আছে, এটা ব্যাডমিন্টনের জন্য। তাহলে পাইচিত্র আঁকা হয়ে গেছে। এখন আমরা চাইলে প্রত্যেক তিনটি সেকশন তিনটি আলাদা রং করতে পারি, আবার এই অবস্থায় রাখলেও অসুবিধা নেই। পরের অঙ্কটা আছে, একটি বইয়ের দোকানের একদিনে বিভিন্ন জিনিসের বিক্রির তালিকা থেকে পাইচিত্র অঙ্কন করো। এখানে বই, খাতা, পেন, জ্যামিতি বক্স, টাকাগুলো দেওয়া আছে, এখানে একটা পাইচিত্র আঁকতে হবে। তো এখানে প্রথমে ছক তৈরি করে নিতে হবে, যেখানে থাকবে জিনিস, মূল্য, ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ। এটা আছে 11-2। তাহলে প্রথমে জিনিস, এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই বা প্রদত্ত তথ্য থেকে পাই। প্রথমে জিনিস,
তারপরে মূল্য, তারপরে থাকবে ভগ্নাংশ, তারপরে থাকবে কেন্দ্রীয় কোণ। তো জিনিসের নাম বই, যার মূল্য আছে 360 টাকা। তারপরে খাতা, যার মূল্য আছে 240 টাকা। তারপরে পেন, পেন বিক্রি হয়েছে 80 টাকার। জ্যামিতি বক্স, জ্যামিতি বক্স বিক্রি হয়েছে 120 টাকার। তাহলে মোট একটা ঘর রাখতে হবে। মোট 360 আর 240, তাহলে এটা হলো 400, 600, এটা 600, 680, 700, 800, তাহলে মোট হলো 800। এবার ভগ্নাংশ বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে এই 800 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভগ্নাংশ হবে 360/800, এখানে হবে 240/800, এখানে হবে 80/800, আর এখানে হবে 120/800। এবার কেন্দ্রীয় কোণ, এর সাথে এই 360 800 দিয়ে ভাগ করলাম, এর সাথে 360 ডিগ্রি গুণ করতে হবে। এখানে তাই 240/800, এখানে 360 ডিগ্রি গুণ, এখানে 80/800, এখানে 360 ডিগ্রি গুণ করতে হবে, আর এখানে আছে 120/800, এখানেও 360 ডিগ্রি গুণ করতে হবে। তাহলে যদি কাটাকুটি করা হয়, এটা 2 দিয়ে কাটছি, 40 দুগুণ 80, এটা 18 দুগুণ 36, 40 এবং 360, 4, এটা 4 নং 36, 9, 9 এবং 18 গুণ করতে হবে, 8 নং 72, 2 হাতে 1, 9 কে 9, এটা হলো 162 ডিগ্রি। এবার এখানে আসি, এখানে তাই প্রথমে একটা করে শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 40, আর এখানে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12। এরপরে 40 এবং 360, তাহলে 4 নং 36, এটা 9, 9 বারং 108, তাহলে এটা 108 ডিগ্রি। এখানে তাই 2 দিয়ে কাটলে, না প্রথমে একটা করে শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 40, আর এখানে 2 দিয়ে কাটলে 4, 40 এবং 360 কেটে 9, 4 নং 36, তাহলে এটা হচ্ছে 36 ডিগ্রি। আর একই রকমভাবে কেটে দিলাম 40, আর এটা 6 দুগুণ 12, এটা কাটলে 9, 6 নং 54, তাহলে এটা হলো 54 ডিগ্রি। এই ভগ্নাংশগুলো হলো এই কেন্দ্রীয় কোণগুলো হয়ে গেছে। এই 4খানা কেন্দ্রীয় কোণ পেলাম। এবার কেন্দ্রীয় কোণগুলি দিয়ে একটা পাইচিত্র অঙ্কন করতে হবে। তো পাইচিত্র অঙ্কন করার জন্য নিয়ম একই, যে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, যেটা হচ্ছে চাঁদার মাপের, বা যেটার ব্যাসার্ধ চাঁদার ব্যাসার্ধের সমান। তাহলে যে কোনো এক বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র যুক্ত করতে হবে। যুক্ত করলাম, প্রথম কোণটা আছে 162 ডিগ্রি, তাহলে এখানে চাঁদা বসাবো, কেন্দ্রের সাথে কেন্দ্র, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। এবার গুনবো যে 162, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 160-এর পরে ছোটো দুঘর 162 এইখানে। তাহলে এই বিন্দুর সাথে কেন্দ্র যুক্ত করে দিলাম। তাহলে এটা প্রথম কেন্দ্রীয় কোণটা আঁকলাম, বা এটা হচ্ছে প্রথম বৃত্তকলা 162 ডিগ্রি। তারপরে আছে 108 ডিগ্রি। তাহলে এখান থেকে স্টার্ট করব, কেন্দ্রের সাথে কেন্দ্র মেলাবো, এই রেখার সাথে এই রেখা মেলাবো,
কেন্দ্র কেন্দ্র এই রেখা এই রেখা। তাহলে এই হলো, আমাকে 108 দিক গুনতে হবে, 0 থেকে শুরু করে 60 70 80 90 100, এটা হচ্ছে 100, আর 8 মানে ছোট 8 ঘর, এই পর্যন্ত, এ পর্যন্ত হচ্ছে 108। তারপরে আছে 36 ডিগ্রি আর 54 ডিগ্রি। তাহলে এখান থেকে 36 আঁকতে হবে, একই রকমভাবে কেন্দ্রের সাথে কেন্দ্র আর মাঝখানে রেখাটার সাথে রেখা মিলিয়ে আঁকবো 36 ডিগ্রি। 10 20 30, 30 এবং ছোট 6 ঘরে 36, এই পর্যন্ত 36। তো এটা হচ্ছে 162 ডিগ্রি, এটা হলো 108 ডিগ্রি, এটা হলো 36 ডিগ্রি, আর এটা হলো 54 ডিগ্রি। এটা 162 ডিগ্রি, এটা ইজ ফর বই, এটা বইয়ের জন্য। তারপরে 108 ডিগ্রি এটা খাতার জন্য। তারপরে 36 ডিগ্রি এটা আছে পেনের জন্য, পেন। তারপরে 54 ডিগ্রি এটা আছে জ্যামিতি বক্সের জন্য। তাহলে এই পর্যন্ত লিখলে মোটামুটি পাইচিত্র আঁকা কমপ্লিট হলো। এখানে লিখে দেব পাইচিত্র। তাহলে আমরা চাইলে প্রত্যেকটা সেকশন আলাদা রং করতে পারি বা আলাদা ডিজাইন করে দিতে পারি, যদি কিছুই না করি তবু এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এই 11-2 দাগটা কমপ্লিট হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।